বিদুরের প্রশ্নের উত্তরে মৈত্রমণি বলছেন, আমি যা বলবো সেটা শাস্ত্রে রয়েছে এবং ব্রহ্মাজি এই কথা আলোচনা করে শুনিয়েছেন, সেই পরম্পরার কথা শোনাবো। আমি নিজে থেকে কিছু কথা শোনাচ্ছি না। কিন্তু প্রথমে কোথাও প্রচার করার আগে এটা সিদ্ধ করতে হবে। আমি শাস্ত্র থেকে বলছি, গুরু পরম্পরা থেকে শুনেছি, তবে আমার কথা লোকে নেবে। এখানে মৈত্রমুনিও তাই বলছেন, যেই হিরণাক্ষ, হিরণ্যকশিপু বা বরাহলীলা, নরসিংহদেবের কথা শাস্ত্রে রয়েছে, আমি ব্রহ্মার কাছ থেকে শুনেছি, সেইটাই আপনাদের শোনাবো। অর্থাৎ এই কথা কিন্তু অনুমোদিত। এটা আমি যে নিজে কিছু মন গড়া কিছু কথা বলছি না আপনাদের। তো সেই কথাই বলতে গিয়ে বলছেন, দিতি দাক্ষায়ণী খাত্য মারিচম কশ্যপম পতিম অপত্য কামা চকমে সন্ধ্যায়াম হিত আর দিতা। দক্ষকন্যা দিতি কামস্বরে পীড়িতা হয়ে সায়নকালে তার প্রতি মরীচির পুত্র কশ্যপের কাছে সন্তান লাভের মানসে সন্ধ্যাবেলায় মৈথুনে লিপ্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন। ভাগবত আমাদের একটা তো ধর্মীয় শাস্ত্র, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রাত্যহিক কার্যকলাপের একটু দিক নির্দেশনাও দিচ্ছেন। এখানে কশ্যপ মুনি খুব বিখ্যাত মুনি ছিলেন, ভূত ভবিষ্যৎ সব জানতেন। তার দুই স্ত্রী ছিল, দিতি আর অদিতি। অদিতির পুত্ররা হচ্ছেন আদিত্য, মনে রাখবেন, অদিতির পুত্র আদিত্য মানে দেবতারা, আর দিতির পুত্র দৈত্য, মনে থাকবে তো, দিতির পুত্র দৈত্য। এখন আদিত্য অর্থাৎ অদিতির অনেক ছেলে মেয়ে হয়েছে, সেইটা দেখে আরেক স্ত্রী দ্বিতীয় ঈর্ষান্বিত হয়েছে, আমিও মা হতে চাই। কিন্তু টাইমটা দেওয়া আছে, সন্ধ্যার সময় তার কাম বাসনা জেগেছে, পতির সঙ্গে মিলিত হবে। সেই ভুলটাই এই অধ্যায়ে বর্ণনা করা হবে। সন্ধ্যার সময় কেবল পারমার্থিক কাজ করতে হবে। দিনের তিনটা সময় থাকে, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। ভোরে একদম পূর্ণ সাত্ত্বিক, ব্রহ্ম মুহূর্ত বা মোটামুটি সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের কিছুক্ষণ পরে পর্যন্ত সাত্ত্বিক। মন শান্ত থাকে, ভালো করে বসে জপ করো, মঙ্গলারতি, যা যা কার্য করো, ভগবানের সিঙ্গার। আর অনেক ভক্ত সকালবেলা বিভিন্ন স্তোত্র পাঠ করেন, ব্রহ্মসংহিতা, জগন্নাষ্টকম, আমাদের শিক্ষাষ্টকম, কৃষ্ণাষ্টকম, অনেক স্তোত্র পাঠ করেন। আমি কুম্ভ মেলাতে ছিলাম, 1 মাস ভোর 3টা থেকে চারিদিক থেকে কোথাও কোথাও রামায়ণ পাঠ হচ্ছে, কোথাও কি বলে রামচরিত মানস, কোথায় ভাগবত, কোথাও গীতা, কোথাও যজ্ঞ। খুব সুন্দর বাতাবরণ ছিল, সুন্দর। আমি যে ঘরে ছিলাম আমাদের ক্যাম্পে, পাশের আমার রুম ছিল 19 নম্বর, একটা ফ্যামিলি ছিল 17 না 16 নম্বরে, স্বামী স্ত্রী বয়স্ক, প্রভুর বয়স 65, মাতাজির বয়স এরকম 60-61 হবে। তারা কল্পবাস করেছেন। কল্পবাস বুঝেন? 1 মাস থাকবেন, কুম্ভতে ছিলেন 1 মাস। প্রতিদিন ভোর 4:30টায় যেতেন সঙ্গমে স্নান করতে। বেশি রাস্তা না, 3.5 কিলোমিটার যাওয়া, 3.5 কিলোমিটার আসা, বেশি না, হেঁটে যেতেন। স্নান করে এসে সারাদিন রামায়ণ পড়তেন। তাদের ব্রত ছিল 1 মাসে রামায়ণ পড়া শেষ করব। ইস্কনের ভক্ত, দীক্ষিত ভক্ত। রামায়ণ পড়া, কল্পবাস। তার পাশে কান পেতে পেতে শুনতাম, তাদের ভাষায় পড়তো, হিন্দি ভাষী লোক ছিল, বিহারের।
তো এই ব্রহ্ম মুহূর্তটা কেউ স্নান করে, গঙ্গা পূজা করে, বিভিন্ন রকম পারমার্থিক কাজে। আর সারাদিন রজগুণ, কামাও পয়সা, হ্যাঁ রজগুণ। আর সন্ধ্যার সময়টা ঘোর তমগুণ। এটা আমরা বই পড়ে জানছি, কিন্তু বাড়িতে মোটামুটি মা ঠাকুমা এগুলো জানেন। সন্ধ্যার সময় খেতে দিতেন না, সন্ধ্যার সময় কাউকে শুতে দিতেন না। এখন আপনাদের এই কালচার আছে কিনা জানি না, আমি বাড়ি থেকে শিখেছি। সন্ধ্যার সময় যদি খেলাধুলা করে এসে খিদা লাগতো, মা খাবো, এখন না, সন্ধ্যার সময় না। কারণ কি জিজ্ঞাসা করতাম না, এক কথায় বলে আর কিছু কথাই বলা যেত না। সন্ধ্যার সময় একটু অপেক্ষা কর, অন্ধকার হলে খাবি, বলতেন কিনা জানি না। সন্ধ্যা, ওই সন্ধ্যার সময়টা আমাদের সন্ধ্যা আরতি বা যারা ব্রাহ্মণ দীক্ষিত গায়ত্রী আন্নিগাদি কার্যকলাপ করে অতিবাহিত করতে হয়। আর এ বেচারিনি লেগেছে না, এই সময় আমাদের মিলন হতে হবে। সন্ধ্যা, সন্ধ্যা মানে আছে একটা মুহূর্ত যাচ্ছে আর একটা মুহূর্ত প্রবেশ করছে, রাত কেটে দিন শুরু হচ্ছে, সকাল সন্ধ্যা, সকালটাকেও সন্ধ্যা। দুপুরে যখন মধ্যাহ্ন, একটা আছে মধ্যাহ্ন নুন, ইংরেজিতে বলে নুন, আর একটা আছে আফটার নুন, নুন না কিন্তু, যখনই 12টায় পেরিয়ে যাচ্ছে তখনই আফটার নুন হয়ে যায়, নুন থাকছে না, ওই সন্ধি। সেই জন্য যারা ব্রাহ্মণ দীক্ষিত, ধায়ম স্তবম সত্র যশ স্ত্রী, যশ স্ত্রী সন্ধ্যাম, তিনটা সন্ধ্যা, শুধু সন্ধ্যা না, তিনটা সন্ধ্যা, সকালে একটা সন্ধ্যা, দুপুরে একটা সন্ধ্যা। তো সন্ধ্যাটাকে বলে গোধূলি লগ্ন। গোধূলি, গোধূলি মানে গাই মাঠ থেকে চড়ে ধুলা উড়াতে উড়াতে আসবে, ওটাকে বলে গোধূলি সময়। এখন গোধূলি না, গাড়ির ধোঁয়ার ধুলি সব, এখন আর গোধূলি নেই, গাড়ির ধোঁয়া আছে না, গোধূলি।